শুরু করছি ক্লাস 9 এর ফার্স্ট চ্যাপ্টার ভৌতবিজ্ঞানের পরিমাপ। এই চ্যাপ্টারটি ভীষণ ইম্পর্টেন্ট, কারণ পরবর্তীকালে আমরা ভৌতবিজ্ঞানের যত অধ্যায় পড়ব এই চ্যাপ্টারে যে একক এবং মাত্রা শিখব সেই ধারণা প্রত্যেকটি অধ্যায়ে লাগবে এবং একক ও মাত্রা প্রত্যেকটি রাশির আমাদেরকে জানতে হবে। প্রথম আসছি ভৌত রাশি কি। আমরা এই ভৌত রাশি কাকে বলবো? আমরা অনেক রাশি জানি, কিন্তু সব রাশিকে পরিমাপ করা যায় না। যেমন বর্ণ, গন্ধ এগুলোকে কিন্তু আমরা পরিমাপ করতে পারি না, এদেরকে আমরা ভৌত রাশি বলবো না। আমরা ভৌত রাশি সেগুলোকেই বলবো যেগুলোকে আমরা পরিমাপ করতে পারবো। এই ভৌত রাশিকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে স্কেলার রাশি এবং অপর হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কাদের বলবো? যেই সব রাশির মান আছে কিন্তু কোনরূপ অভিমুখ নেই, অর্থাৎ এই রাশিগুলোকে বুঝতে গেলে বা এগুলোকে ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে কোনো অভিমুখ বলতে হয় না। যেমন কি, যদি বলি যে কোনো ঘরের আয়তন 1000 ঘন সেন্টিমিটার, তাহলে কোন দিকে আয়তন সেটা কিন্তু আমাদেরকে বোঝাতে হয় না। বা এরকম আরো কিছু রাশি, ঘনত্ব বা এই ধরনের কয়েকটি রাশি, এগুলোকে বোঝানোর জন্য শুধু মান দরকার, কিন্তু কোনো অভিমুখ দরকার নেই। এইগুলোকে আমরা বলছি স্কেলার রাশি। এই স্কেলার রাশিগুলির যোগ আমরা সাধারণ বীজগাণিতিক পদ্ধতি যেগুলো শিখেছি সেইভাবে করতে পারি। আরেকটি রাশি হচ্ছে ভেক্টর রাশি। এই রাশিটিকে বোঝাতে গেলে মান প্রয়োজন এবং কোন দিকে সেটা অবশ্যই প্রয়োজন। যেমন ধরো, আমরা যদি বলি যে কোন একটা জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, তোমাকে আমি বললাম তুমি এখান থেকে 5 মিটার যাও, তুমি এই জায়গা থেকে 5 মিটার যাও, তাহলে তুমি কোন দিকে যাবে বুঝতে পারবে না। তোমাকে যদি আমি বলে দিই তুমি এখান থেকে 5 মিটার পূর্ব দিকে যাও, তাহলে তুমি এই দিকে যাবে। তোমাকে যদি বলি 5 মিটার পশ্চিমে যাও, তখন তুমি এদিকে যাবে। এই রাশিটি হচ্ছে সরণ, অর্থাৎ যদি আমি দিক না বলে দিই এটা কিন্তু স্পষ্ট হচ্ছে না। এরকম আরো কিছু রাশি আছে, বেগ, ত্বরণ ইত্যাদি, বল। এই রাশিগুলির যেহেতু মান আছে এবং দিকও আছে, সেই জন্য এদেরকে সাধারণ বীজগাণিতিক পদ্ধতিতে যোগ বা বিয়োগ করা যায় না। এগুলো যোগ করার জন্য অন্য পদ্ধতি আছে, এগুলো পরে পড়াশোনা করা হবে। এখন আমরা খুবই ইম্পর্টেন্ট একটি টপিক একক সম্পর্কে আলোচনা করব। একক কেন গুরুত্বপূর্ণ? না, একক ছাড়া কোনো কিছু সম্পর্কে স্পষ্ট ধারণা কিন্তু আমরা তৈরি করতে পারি না। যদি বলি যে ওই ছেলেটির বয়স 5, তাহলে তোমরা কি ধারণা করতে পারবে? সে ছেলেটি কত বড়, তোমাদের কি কোনো ধারণা হবে? আমরা কিন্তু কোনো ধারণা করতে পারবো না। কিন্তু যদি আমি বলি ছেলেটির বয়স 5 দিন, তাহলে কি বুঝবে? যে একটা ছোট্ট বাচ্চা। যদি আমি বলি ছেলেটির বয়স 5 বছর, তখন কি বুঝবে? যে ছেলেটি আরেকটু বড়, 5 বছর। তাহলে এই 5 দিন এবং 5 বছর, দেখো দুটোই কিন্তু সংখ্যা 5, কিন্তু যদি আমি এককটা না দিই, অর্থাৎ দিন বা বছর যদি না দিই, তাহলে আমাদের কনসেপ্টে কিন্তু বিরাট একটা ব্যবধান আসবে। এই জন্য কোনো ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে মানের সঙ্গে সঙ্গে এককটাও ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে একককে আমরা কিভাবে লিখব? না, কোনো রাশি সমান হচ্ছে ওইটার সাংখ্য মান, সঙ্গে থাকবে তার একক। এইভাবে কোনো রাশিকে আমরা কিন্তু ডিনোট করব, অর্থাৎ রাশি সমান ওই মান, সঙ্গে তার একক থাকবে। এবার কিছু কিছু এককবিহীন রাশি কিন্তু আমরা পাই, পরীক্ষাতে প্রশ্ন আছে দুটি এককবিহীন রাশির নাম লেখো। তাহলে এককবিহীন রাশি কোনগুলো হবে? না, যে রাশিগুলো দুটি একই রকম রাশির অনুপাত, অর্থাৎ লবেও ওই রাশি, হরেও ওই রাশি, তাহলে কি হবে? তাদের আর একক থাকবে না। উদাহরণগুলো ভালো করে মনে রাখবে: আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব এবং আণবিক ভর, এগুলো হচ্ছে এককবিহীন রাশি। এই যে একক আমরা ব্যবহার করি, এই এককের কয়েকটি বিশেষ পদ্ধতি আছে।
কিছু বিশেষ পদ্ধতি যদি না থাকতো, ধরো আমরা ভারতে বসে একটা পদ্ধতি অনুসরণ করছি, কেউ বাংলাদেশে বসে অন্য পদ্ধতি অনুসরণ করবে, অন্য কোনো দেশ আবার অন্য পদ্ধতি অনুসরণ করবে, তাহলে কি আমাদের কনসেপ্টে একটা সমস্যা হয়ে যাবে, আমরা একে অপরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবো না। এই জন্য ইন্টারন্যাশনাল কিছু সিস্টেম আছে একক পদ্ধতির। সেই সিস্টেমগুলোকে মেনলি তিনটে ভাগে আমরা ভাগ করেছি। কি কি? একটা হচ্ছে সিজিএস। সিজিএস পদ্ধতি কি না, এই পদ্ধতিতে এটাকে আরো বলা হয় সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। সিজিএস, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, অর্থাৎ দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম এবং সময়ের একক সেকেন্ড। এই পদ্ধতিটিকে বলা হয় সিজিএস। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এসআই বা এমকেএস, সর্বাধিক ব্যবহৃত পদ্ধতি। এই এসআই বা এমকেএস এইটা হচ্ছে সর্বাধিক ব্যবহৃত পদ্ধতি। কি পদ্ধতি এটা? এমকেএস অর্থাৎ মিটার কিলোগ্রাম সেকেন্ড। এখানে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। আর একটি পদ্ধতি কি? এফপিএস, বা এটাকে ব্রিটিশ পদ্ধতিও বলা হয়, ফুট পাউন্ড সেকেন্ড, অর্থাৎ দৈর্ঘ্যের একক এখানে ফুট, ভরের একক পাউন্ড এবং সময়ের একক সেকেন্ড। এই পদ্ধতিটা মাত্র তিনটে দেশে ব্যবহৃত হয়, সর্বাধিক ব্যবহৃত হয় এসআই বা এমকেএস। এই জন্য পরবর্তীকালে আমরা যত রাশি পড়ব প্রথমেই তার এসআই এককটা খুব ভালো করে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এই সিজিএস এবং এসআই পদ্ধতি, এই দুটি পদ্ধতিকে একত্রে বলা হয় মেট্রিক পদ্ধতি। এই মেট্রিক পদ্ধতি এতে কয়েকটি উপসর্গ আমরা ব্যবহার করি। এই উপসর্গগুলো তোমরা অনেক ছোট ক্লাস থেকেই কিন্তু জেনে আসছো। দেখো, ডেকা, হেক্টো, কিলো, বা ছোট ক্লাসে তোমরা যেভাবে মুখস্থ করেছো, কিলো, হেক্টো, ডেকা, এটা ধরো মিটার যদি ধরি, মি, ডেসি, সেন্টিমিলি, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে এইখান থেকে এটাকে আমরা মিডিল ধরি, এর উপসর্গ এটাকে ধরবো না। ডান দিকে উপসর্গগুলো 10 to the power -1, 10 to the power -2, 10 to the power -3, আর বাম দিকে 10 to the power 1 এক করে বাড়বে, 10 to the power 2, 10 to the power 3 এইভাবে বাড়তে থাকবে। অর্থাৎ এখান থেকে যত বাম দিকে আসবে তত বড়, আর যত ডান দিকে যাবে তত ছোট। এখানে আরো কয়েকটা উপসর্গ আছে, ধরো মাইক্রো, আরো ছোট 10 to the power -6, বাই দিকে আরো বড় আছে মেগা 10 to the power 6। এগুলো হচ্ছে এই মেট্রিক পদ্ধতিতে ব্যবহৃত বিভিন্ন উপসর্গ। এবার আমরা আসছি এই মেট্রিক পদ্ধতি যে আমরা ব্যবহার করছি, এই পদ্ধতির বিশেষ কয়েকটি সুবিধা আছে। কি কি সুবিধা? এক নম্বর হচ্ছে শুধু দশমিক বিন্দু সরালেই আমরা একটা একক থেকে আর একটা এককে যেতে পারবো। ধরো আমরা এসআই থেকে সিজিএস এ যেতে চাইছি। এসআই তে দৈর্ঘ্যের একক কি? মিটার, আর সিজিএস এর দৈর্ঘ্যের একক কি? সেন্টিমিটার। তাহলে মিটার থেকে সেন্টিমিটারে যাব, কি করতে হবে আমাদের? 10 স্কয়ার মানে 100 দিয়ে গুণ করতে হবে, মানে দশমিক বিন্দু 2 ঘর ডান দিকে সরবে। তাহলে কি হবে? একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি, 5.261, 2 ঘর যদি দশমিক বিন্দু সরে, 1 ঘর 2 ঘর, তাহলে কোথায় আসবে? 26 এর পরে দশমিক, 526.1 সেন্টিমিটার। আবার এদিকে যদি নিয়ে আসি বাম দিকে, তাহলে দশমিক বিন্দু বাম দিকে সরবে। যদি ডান দিকে নিয়ে যেতে চাই, যত ডান দিকে নিয়ে যাব 1 1 করে দশমিক বিন্দু ডান দিকে সরবে। শুধু এভাবেই একটা একক থেকে অন্য এককে আমরা চেঞ্জ করতে পারি। এক নম্বর সুবিধা। 2 নম্বর সুবিধা কি না, এই যে উপসর্গগুলো অর্থাৎ ডেকা, হেক্টো, কিলো, ডেসি, সেন্টিমিলি, তাদের এই যে উপসর্গ 10 to the power 1, 10 to the power 2, 10 to the power 3, এই উপসর্গগুলো শুধু যদি আমরা যোগ করে দিই, তাহলে কি হবে না, বড় বা ছোট একক লেখা যাবে। ধরো মেগা, মেগা থেকে আমি মিটার করতে চাইছি,
কত দিয়ে গুণ করবো? 10⁶ দিয়ে গুণ করে দিলেই হবে, তাহলে মেগা থেকে এখানে চলে আসবো। আর একটা বড় সুবিধা আছে কি, আয়তন ও ভরের একটা সহজ সম্পর্ক আছে মেট্রিক পদ্ধতিতে। কি সেটা? মেট্রিক পদ্ধতিতে 1 লিটার জলের ভর 1 কেজি। লিটার আয়তনের একক, কেজি ভরের একক। অর্থাৎ 1 লিটার জল আছে কোন জায়গায়, তার মানে কি ওটাতে 1 কেজি জল আছে। অর্থাৎ আয়তন এবং ভরের মধ্যে আমরা একটা সহজ সম্পর্ক পেয়ে যাচ্ছি। ব্যবহৃত এককগুলি সাধারণত দু ধরনের, মৌলিক একক এবং লব্ধ একক। মৌলিক একক কোনগুলো? না, যে এককগুলি পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং যে এককগুলি দ্বারা অন্য কোনো একক গঠন করা যায় সেগুলো হচ্ছে মৌলিক একক, মানে মূল একক। সেগুলো কার উপর নির্ভর করছে না, সেগুলো হচ্ছে স্বতন্ত্র। কয়েকটি মৌলিক রাশি তার একক। দৈর্ঘ্য, এখানে এসআই এককগুলো লিখেছি। মিটার প্রতি গেম, ভর কিলোগ্রাম প্রতি কেজি, সময় সেকেন্ড প্রতি গেস, প্রবাহমাত্রা অ্যাম্পিয়ার ক্যাপিটাল এ, উষ্ণতা কেলভিন, কে, আলোক দীপ্তি হচ্ছে ক্যান্ডেলা সিডি। আরেকটি হচ্ছে লব্ধ একক, অর্থাৎ এই মৌলিক এককগুলির সাহায্যে যেসব একক গঠন করা হয় সেগুলোই হচ্ছে লব্ধ একক। যেমন কি ক্ষেত্রফল, দেখো মিটার স্কয়ার মানে দুটো মিটারের সহযোগে গঠন হয়েছে। আয়তন মিটার কিউব, বল নিউটন, শক্তি জুল, ক্ষমতা ওয়াট, চাপ প্যাসকাল, তড়িতাধান কুলম, বিভব ভি, রোধ ওহম। এগুলো সবগুলোই এই মৌলিক রাশিগুলির সাহায্যে তৈরি করা হয়েছে, এই জন্য এরা হচ্ছে লব্ধ একক। এই মৌলিক এককের ছকটা এবং লব্ধ এককের ছকটা বইতেও দেওয়া আছে, সবাই খুব ভালো করে এটা মুখস্থ করবে, খুব ইম্পর্টেন্ট দুটো ছক। খুব ক্ষুদ্র কিছু একক আমাদেরকে পরিমাপ করতে হয়, যেগুলো এই মিটার বা সেন্টিমিটার দিয়ে আমরা কিন্তু পরিমাপ করতে পারি না, মানে খুব ছোট হয়ে যায়। এরকম হয়ে যায় যে 0.0000 এরকম, দশমিকের পরে 10টা শূন্য তারপরে একটা ডিজিট। সেক্ষেত্রে আমাদের পরিমাপ করতে খুব অসুবিধা হয়। তার জন্য আমরা কিছু ক্ষুদ্র একক সিস্টেমের মধ্যে নিয়েছি। কি কি? যেমন মাইক্রন, 1 মাইক্রন সমান 10⁻⁻6 মিটার। কোথায় আমরা এগুলো ব্যবহার করি? ভাইরাস বা ব্যাকটেরিয়া তাদের পরিমাপের ক্ষেত্রে সব সেগুলো হয় এই মাইক্রন অর্ডারের। ভাইরাস ব্যাকটেরিয়া তাদের পরিমাপের ক্ষেত্রে। এছাড়া আলোর তরঙ্গ দৈর্ঘ্য কোন এককে আমরা নির্ণয় করি? অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার। আলোর তরঙ্গ দৈর্ঘ্য এই এককের সাহায্যে আমরা মাপতে পারি। আরেকটা কি? ফার্মি একক। আমরা কি জানি? পরমাণু খুব ছোট, তার কেন্দ্র অর্থাৎ যেখানে প্রোটন এবং নিউট্রন আছে সেটা আরো ছোট, তার ব্যাস নির্ণয় করার জন্য আমরা ব্যবহার করি এই ফার্মি একক, পরমাণুর কেন্দ্রের ব্যাস। কিছু ক্ষেত্রে দৈর্ঘ্য পরিমাপের খুব বড় একক ব্যবহার করতে হয়, যেমন এই টেরিস্ট্রিয়াল ক্ষেত্রে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব খুব বড়, অনেক বেশি দূরত্ব। তাহলে সেই দূরত্ব যদি আমরা সেন্টিমিটার বা মিটারে মাপতে যাই তাহলে কি হবে? অনেকগুলো সংখ্যা হয়ে যাবে, তাহলে সেটা ক্যালকুলেশনের পক্ষে ভীষণ অসুবিধাজনক। সেসব ক্ষেত্রে আমরা কি কি একক ব্যবহার করি? 1 AU অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা অ্যাস্ট্রোনমিক্যাল একক, সেটা সমান কত? 1.49 × 10⁸ কিমি। এটা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর একটি বড় একক হচ্ছে আলোক বর্ষ, লাইট ইয়ার। কি এটা? আলো শূন্যস্থানে 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে 1 আলোক বর্ষ। এই আলোক বর্ষ শর্ট কোশ্চেন আছে এখান থেকে, আলোক বর্ষ কিসের একক? তাহলে আমরা কি বলছি? আলোক বর্ষ মানে 1 বছরে আলো যে দূরত্ব যায়, তাহলে এটা হচ্ছে দূরত্ব বা দৈর্ঘ্যের একক। দেখে মনে হতে পারে সময়ের একক, কিন্তু নয়, আলোক বর্ষ হচ্ছে দৈর্ঘ্যের একক। এটা মনে রাখবে, শর্ট কোশ্চেন আছে।
1 আলোকবর্ষ সমান 9.45 ইন্টু 10⁻12 কিলোমিটার। পারসেক আরো বড় একক, 1 পারসেক ইকুয়ালস টু 3.26 আলোকবর্ষ। এই যে সম্পর্কগুলো এগুলো কিন্তু পরীক্ষাতে শর্ট কোশ্চেন হিসাবে আসে। একইভাবে ভর পরিমাপ আমরা কি কি এককে করি, গ্রাম বা কিলোগ্রাম, কিন্তু এই গ্রাম কিলোগ্রাম সবসময় পরিমাপ করা যায় না। যখন খুব বেশি পরিমাণ জিনিসের ভর নির্ণয় করতে হয় বড় একক আমরা ব্যবহার করি কি, কুইন্টাল। এটা সবাই জানো, 1 কুইন্টাল সমান 100 কেজি। আরেকটা একক টন, 1 টন সমান 10³ কেজি বা 1000 কেজি। আবার ছোট একক প্রয়োজন হয়, যেমন কি পরমাণু। পরমাণুর মধ্যে কে থাকে, কেন্দ্রে প্রোটন নিউট্রন, বাইরে ইলেকট্রন। এদের ভর নির্ণয় করার জন্য আমাদেরকে AMU অ্যাটমিক মাস ইউনিট বা পারমাণবিক ভর একক ব্যবহার করতে হয়। 1 AMU equals to 1.66 into 10⁻27 কেজি। পরীক্ষাতে কোশ্চেন আছে। সময় পরিমাপ আমরা সেকেন্ডে করি। এছাড়াও আরেকটি এককে সময় পরিমাপ করা হয়, সেটা হচ্ছে 1 গড় সৌরদিন ইকুয়ালস টু 86,400 সেকেন্ড। এখন আমরা আলোচনা করব মাত্রা বা ডাইমেনশন সম্পর্কে। যে ভৌত রাশিগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম সেগুলো মাত্রা আমাদেরকে নির্ণয় করতে হয়। 3টে রাশি, দৈর্ঘ্য, ভর, সময়। এই 3টে রাশির মাত্রা আমরা প্রথমে জেনে নেব এবং বাকি রাশিগুলো মাত্রা এই রাশির মাত্রা থেকে আমাদেরকে কিন্তু নির্ণয় করতে হবে, বা এই রাশিগুলির মাত্রা টার্মে আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রথমে আসছি দৈর্ঘ্য। দৈর্ঘ্য ইংরেজি কি, লেন্থ। দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে L। ভর, মাস, এর মাত্রা হচ্ছে M। এই ফার্স্ট লেটার গুলো দিয়ে দিচ্ছি আমরা। সময়, টাইম, এর মাত্রা হচ্ছে T। এগুলো সব আমরা ক্যাপিটালে লিখবো এবং দুদিকে থার্ড ব্র্যাকেট দেব। এগুলো লেখার আরো একটা ভাবে লেখা যায়, দেখবে বিভিন্ন বইতে বিভিন্ন রকম রয়েছে। যেমন দৈর্ঘ্য L, তো এটাকে এইভাবে লেখা যায় MLT, 3টা টার্মই লিখবো, কিন্তু M এর এখানে কোনো টার্ম নেই, তাই m⁻0, L l⁻1, T t⁻0। এইভাবে প্রত্যেকটি মাত্রাই আমরা এই M L T এই 3টে টার্মে লিখবো। তাহলে ভরকে কিভাবে লিখবো, M শুধু mটা থাকবে, m⁻1, বাকি দুটো 0, l⁻0 t⁻0। আবার T, তাহলে Tটা 1, বাকিগুলো 0, m⁻0 l⁻0। এই M L এবং T টার্মে অর্থাৎ ভর, দৈর্ঘ্য, সময় এই মাত্রাগুলোর সাহায্যে আমরা অন্য রাশিগুলোর মাত্রা কিভাবে নির্ণয় করব। দেখো, ক্ষেত্রফল, দৈর্ঘ্যের স্কয়ার, তাহলে L এর স্কয়ার থার্ড ব্র্যাকেটের মধ্যে। আয়তন, দৈর্ঘ্যের কিউব, তাহলে L কিউব। সরণ মানে এক প্রকার দৈর্ঘ্য, তাহলে L। বেগ কিভাবে বার করব, বেগ হচ্ছে সরণ বাই সময় অর্থাৎ L/T, তাহলে L t⁻⁻1। ত্বরণ, বেগ বাই সময়, তাহলে বেগ কত পেয়েছি, L t⁻⁻1, তাকে T দিয়ে ভাগ করব, L t⁻⁻2। বল, বল সমান কি, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, F সমান ma। ভর ইনটু ত্বরণ, তাহলে ভর m আর ত্বরণ কত পেয়েছি, L t⁻⁻2, গুণ করে দিলাম, তাহলে এইটা হলো mL t⁻⁻2। ভীষণ ইম্পর্টেন্ট বলের মাত্রা, mL t⁻⁻2, mL t⁻⁻2। এটা হচ্ছে বলের মাত্রা। খুব ভালো করে মুখস্থ করবে। এই বলের মাত্রা থেকে বাকি মাত্রাগুলো কিন্তু আমরা সহজে বের করতে পারবো, মুখস্থ করার কোনো দরকার হবে না। শুধু বলের মাত্রাটা খুব ভালো করে মুখস্থ রাখবে, mL t⁻⁻2। দেখো কিভাবে এখান থেকে এবার চাপ বের করছি। চাপ সমান কি, বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। বলেরটা বসিয়ে দিলাম mL t⁻⁻2 ডিভাইডেড বাই ক্ষেত্রফল কত, L স্কয়ার। তাহলে এটাকে L স্কয়ার দিয়ে ভাগ করে দাও, m l⁻1 t⁻⁻2। ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারছি। দেখো, বলের সাহায্যে আমরা আরো কিছু রাশির মাত্রা নির্ণয় করছি। বল mL t⁻⁻2। এখান থেকে কার্য বা শক্তি, কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, তাহলে কার্য আর শক্তি হচ্ছে একই রাশি। কার্য সমান বল ইনটু সরণ, তাহলে বল আমরা জানি mL t⁻⁻2 ইনটু সরণ L,
তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। আচ্ছা, ক্ষমতা, ক্ষমতা কাকে বলে? কার্য করার হারকে ক্ষমতা বলে, অর্থাৎ কার্য বাই সময়। কার্য এটা পেয়েছি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2, তাকে সময় দিয়ে ভাগ করলাম টি দিয়ে, তাহলে এটা হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3। আরেকটা খুব ইম্পর্টেন্ট, ভরবেগ। এটা কিন্তু পরীক্ষাতে আসে অনেক সময়, ভরবেগ খুব ইম্পর্টেন্ট। ভর ইন্টু বেগ, ভর কত? এম মাত্রা, আর বেগের মাত্রা আগে বের করেছি এল টি টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এটা হবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে যেই মাত্রাগুলো আমি এখানে লিখে লিখে বললাম, এই কয়েকটা মাত্রা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এগুলো পরীক্ষাতে আসে এবং পরবর্তী চ্যাপ্টারগুলো যখন পড়তে যাবে তখন এই মাত্রাগুলো কাজে লাগবে।